আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়েছে। এর আগে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। বেলা 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এয়ার অ্যাম্বুলেন্সটি। এদিকে হাদিকে হত্যা চেষ্টার মামলায় সারা দেশ থেকে 8 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাজীব, ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করেছে কিনা এবং তার সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে আর কে কে যাচ্ছেন? আমরা রাজীবের সংযোগ পাওয়ার জন্য অপেক্ষায় আছি। রাজীব, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? রাজীব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তানি, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক ভিআইপি গেটের সামনে। আমরা যদি একটু বলি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবী ওসমান বিন হাদিকে কিন্তু আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ওসমান বিন হাদি এয়ারপোর্টের ভেতরে রয়েছে এবং তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু যে কোনো সময় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি অসপেরা এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিশেষ বিমানে তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। একটু যদি বলি যে এই জায়গা কিন্তু ঠিক মাত্র কয়েক মিনিট আগেই কিন্তু এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, যার মধ্যে একজন নার্সও ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তারা ঢাকায় এসেছিলেন এবং এয়ারপোর্ট থেকে সোজা তারা কিন্তু সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং এভারকেয়ার হাসপাতালে কিছুক্ষণ অপেক্ষার পর এবং হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপরে ঠিক 1:15 দিকে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন এবং ঠিক 1:30টার কিছুক্ষণ আগেই কিন্তু এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং সর্বশেষ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সর্বশেষ আনুষ্ঠানিক কার্যক্রম চলছে এবং বিমান যে কোনো সময় উড্ডয়ন করবেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে কিন্তু হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু তার আপন 2 ভাই যাচ্ছেন। এছাড়াও মেডিকেল টিমের পক্ষ থেকেও সদস্য যাওয়ার কথা রয়েছে। একটু বলে রাখি যে হাদিকে এয়ারপোর্টে তাকে অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়ার জন্য তাকে বিদায় দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গও এসেছে। আমরা যদি একটু বলে রাখি গত শুক্রবার জুমার নামাজের পরে রাজধানীর বিজয়নগর পানিট্যাঙ্কি এলাকায় কিন্তু ওসমান বিন হাদির উপরে সন্ত্রাসী হামলা হয় এবং সেই গুলিতে কিন্তু সে মারাত্মকভাবে জখম হয় এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পরে তাকে জরুরি অপারেশন শেষেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তারপর থেকেই কিন্তু আইসিইউতে অচেতন অবস্থায় অর্থাৎ ডিপ কোমায় সে রয়েছেন এবং সর্বশেষ গত 3 দিন কিন্তু তার শারীরিক অবস্থা একই রয়েছে এবং অপরিবর্তিত রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং এনসিপি নেতা আহাদ গতকাল রাতে সর্বশেষ যেটি জানিয়েছিলেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু তারপরেই সর্বশেষ যে সার্বিক পরিস্থিতি সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। আগামী 72 ঘন্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। শেখ হাসিনা যেমন খুন গুম করে তাদের পরিবারকে সান্ত্বনা দিত, ডক্টর ইউনূসও তাই করছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগের দাবিসহ 5টি দাবি করা হয় সংবাদ সম্মেলনে। অন্যদিকে ডাকসু নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস এলাকা ঘুরে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডাকসু নেতাকর্মীরা এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছেন? আমরা জানি যে সচিবালয় অভিমুখে তাদের যাওয়ার কথা, এবং কি কি দাবি নিয়ে তারা যাচ্ছেন সেখানে? তানি আজ দুপুর 12টা থেকে ডাকসু কার্যালয়ের সামনে কিন্তু ডাকসু নেতৃবৃন্দের, বিশেষ করে ভিপি সাদিক কায়েম নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিলটি হওয়ার পরেই কিন্তু তারা সচিবালয়ের মুখে আসে। এবং আমরা যতটুকু দেখেছি যে আসলে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর যে প্রতিনিধি দল তারা কিন্তু বলছেন যে ওসমান হাদিকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছে সেই খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং সেই সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এবং বিশেষ করে তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ যে অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তাতে তারা সন্তুষ্ট নয়। এই প্রেক্ষিতে তারা ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সেই সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সেরও তার পদত্যাগ দাবি জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে চাই যে আসলে সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এর আগে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হয়েছে এবং তারাও একটি সংবাদ সম্মেলন করেছে। এবং আমরা পরে দেখেছি 12টার দিকে বিপি নেতৃত্বে যে মিছিলটি হয়েছে সেটি দেওয়াল চত্বর হয়ে সচিবালয়ের দিকে এসেছে এবং এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন শিক্ষা ভবনের সামনে। এবং আপনাকে জানিয়ে চাই যে আসলে সাদিক কায়েমের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাদিক কায়েম এখানে কিছু বক্তব্য রেখেছেন এবং তিনি সাধারণ মানুষের এবং বিশেষ করে প্রশাসনের উদ্দেশ্যে যে বক্তব্যটি রেখেছেন সেটি হচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি সেই খুনিদেরকে যদি ফিরিয়ে আনা হয় ভারত থেকে, তাহলে তারা একটা আলটিমেটাম দিয়েছে যে এই সরকারের বিপক্ষে গিয়ে তারা অবস্থান করবে রাজপথে ছাত্রশক্তি নিয়ে। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যক্রম সেটা সন্তুষ্ট নয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিপক্ষে বেশ কিছু তারা স্লোগান দিতে এবং তারা আরও আমরা দেখেছি যে আসলে তারা বলছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন যদি হয় তাহলে এটা আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেকটাই নেই, কারণ আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি হচ্ছে দিন দিন, সেক্ষেত্রে সরকারের যে উদাসীনতা তারা ক্ষোভ জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। সে সাথে এই মুহূর্তে সাদেক কায়েমের নেতৃত্বে ডাকসুর বেশ কয়েকজন নেতৃবৃন্দ সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারা সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং তারা তাদের দাবিগুলো জানাবেন। এবং আপনাকে জানাতে চাই যে আসলে এইখানে আসার আগেও কিন্তু ডাকসুদের প্রতিনিধি দলকে কিন্তু বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি দোয়েল চত্বরের প্রথম বাধা দেওয়া হয়, সেই বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ কিন্তু প্রবেশ করে এবং সেই পরবর্তীতে কিন্তু মাজার গেট এলাকায় অর্থাৎ হাইকোর্ট ভবনের সামনে মাজার গেট এলাকায় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়। সেই বাধা টপকে তারা কিন্তু শিক্ষা ভবনে আসে এবং শিক্ষা ভবনে কিন্তু পুলিশের পর্যাপ্ত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং তারা ওই সময়ে ডাকসু নেতৃবৃন্দের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয় এবং বলা হয় যে তাদের সাথে কথা বলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা যাবেন তাদেরকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই প্রেক্ষিতে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ সেটি মেনে নিয়ে এখন শিক্ষা ভবনের সামনে কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছেন এবং এই আন্দোলনের জমিয়ে রাখার জন্য তারা নানা স্লোগান দিচ্ছেন সরকারের বিপক্ষে। এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে হয়তো বিস্তারিত জানাবেন ডাকসু বিপি কি তারা পরবর্তী নির্দেশনা। তবে এর আগে যে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে আসলে হাদির খুনিদের যদি বিচার করা না হয় এবং তাদেরকে যদি গ্রেপ্তার
গ্রেফতার করা না হয়, বাকি যে আসামিগুলো রয়েছে সুনির্দিষ্ট অপরাধীদেরকে গ্রেফতার করা না হয়, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি যদি রোধ করা না হয় এবং যদি ঠিক করা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই সাথে আমরা আরেকটা দেখেছি, অন্যান্য যে ছাত্র পরিষদ রয়েছেন, ডাকসুর পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ, তারাও এমনটা জানিয়েছেন। সেই সাথে এনসিপির যে ছাত্র পরিষদ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এই সরকার তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে কাল বা পরশুর দিকে তারা আবারও কঠোর আন্দোলনে যাবে, এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত এই রাজপথে থাকবেন। সেই সাথে যারা খুনির সাথে জড়িত তাদেরকে, সত্যিকারের খুনিদেরকে রহস্য উন্মোচন করারও দাবি জানিয়েছেন তারা। তো তাই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় বিজিবি। তবে তাদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সেনাল নামের এক সন্দেহভাজন মানব পাচারকারীকে খুঁজছে যৌথ বাহিনী। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত রাতে বেঞ্জামিন চিরান নামের এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এর আগে শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ি ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে আরও 4 মানব পাচারকারীকে আটক করে বিজিবি। ফিলিপ সেনালকে গ্রেফতার করা গেলে হামলাকারীদের অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে বিজিবি। আমরা বিজিবি সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয়, পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। সকালে রাজধানীর গুলশানে ইউথ ভোটার কর্মসূচি উদ্বোধনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করে সিইসি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতো নির্বাচন হবে। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ইউথ ভোটার অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। অনুষ্ঠানে আগামী নির্বাচনের আদলে ডামি ভোট কেন্দ্র নির্মাণ করে ভোটিং কার্যক্রমে অংশ নেন তরুণ ভোটাররা। এ সময় নির্বাচনে নিরাপদ পরিবেশের দাবি করেন তারা। আমরা চাই যে একটা উৎসব মুখর অবস্থায় আমাদের জাতীয় নির্বাচনটা হোক। যদি এভাবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে আমরা ভোট দিতে পারবো বা অংশগ্রহণ করতে পারবো। প্রতিটা মানুষের ভোটিং গুরুত্বপূর্ণ, এমন না যে খালি শুধু একটা স্পেসিফিক প্রজন্মের ভোটকে বেশি গুরুত্ব দিতে হবে অন্য একটা প্রজন্মের থেকে। ভোটটাকে সার্বজনীন হতে হবে। নির্বাচন নিয়ে যত ধরনের দুশ্চিন্তা থাক তা মাথা থেকে ঝেড়ে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সিইসি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1 খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগামী নির্বাচনে তরুণদের পাশে চেয়ে সিইসি বলেন, তারুণ্যের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। বাংলাদেশ গণতন্ত্রের ট্র্যাকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। Bangladesh is bucking the trend of global backsliding on democracy. নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 1। রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাকে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন।
এই প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, তাদের অপরাধের গভীরতা ও নৃশংসতা বিবেচনায় মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এই যৌক্তিকতায় সামাজিক প্রত্যাশা সহ 8টি বিষয় তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। মাত্র 9 মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন পৃথিবীতে বিরল। যুদ্ধের পাশাপাশি জোরালো কূটনীতিতে স্বল্প সময়ে আসে বাংলার বিজয়। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৭১-এর 15 ডিসেম্বর সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হয় পাকিস্তানের আত্মসমর্পণ ও বাঙালির বিজয় প্রক্রিয়া। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ১৯৭১-এর 15 ডিসেম্বর কনকনে শীতেও মাতৃভূমিকে রক্ষায় উত্তপ্ত ৫৬,০০০ বর্গ মাইলের ভূখণ্ড। মৃত্যুকে জয় করে সমরাস্ত্রের বিরুদ্ধে বীর বাঙালি রণ অভিযান। তাতে জল, স্থল ও আকাশে বিপর্যস্ত পৃথিবীর অন্যতম ক্ষমতাধর সামরিক বাহিনী। ডিসেম্বরের শুরুতেই আত্মসমর্পণের মনোভাব নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে অকার্যকরের ষড়যন্ত্র শুরু করে পাক হানাদার বাহিনী। 14 ডিসেম্বর হত্যা করে দেশের বুদ্ধিজীবীদের। জেনারেল নিয়াজির অনুরোধে 15 ডিসেম্বর বিকেল 5:30 থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত রাখে ভারত। ঢাকার চারপাশে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে পুরো ঢাকা শহর। মেলা করে আমাদের রিপোর্ট নিয়ে গেছে। আমরা যে মার্সি প্রজেক্টের রিপোর্ট নিয়ে যাইতে হয়, এই রিপোর্টের সময় যাই নাই। আর শাহজাহান গেছিল, মোখলেসুর রহমান গেছিল, আর রহিমউদ্দিন গেছিল। তো মেলা করে সবাই খুব উল্লসিত ছিল, খুব আনন্দে ছিল। কইলো, জানাইলো আমাকে পরে যে আমরা যখন গেছি আমাদের দারুণভাবে তারা সম্বর্ধনা দিছে। 15 ডিসেম্বর সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিলে মার্কিন 7ম নৌবিহার দিক পরিবর্তন করে। এই প্রেক্ষাপটে সরে যায় রাজাকার আল বদরদের পায়ের তলার মাটি। অবস্থা বেগতিক দেখে তারা রাতেই গা ঢাকা দিতে শুরু করে। যুদ্ধের স্মৃতিচারণে তুলে ধরেন সে সময়ের কিছু কথা। এই দেশ স্বাধীন হয়ে যাবে অবস্থা, এরকম অবস্থা। ঢাকার পরিস্থিতিটা তো এইরকমই ছিল যে ঢাকাটা একদম থমথম ছিল। ঢাকার আর পরিস্থিতিতে গোলাগুলিটা তো আর সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড আর তখন আর ছিল না। তখন শুধু ওই ভারতীয় প্লেনই এর এই আনাগোনাটা ছিল। এদিন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম নতুন জাতি রাষ্ট্রের অভ্যুদয় হওয়াটা তখন কেবল কিছু সময়ের ব্যাপার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শিল্পীর রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ এলাকা সেজেছে বর্ণিল সাজে। সৌন্দর্য বর্ধনে রোপণ করা হয়েছে বাহারি জাতের ফুলের চারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভারের আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালে জাতির গৌরবোজ্জ্বলতম দিন মহান বিজয় দিবস। একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিতে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 6 নভেম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় স্মৃতিসৌধের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণের পাশাপাশি রং বেরঙের আলোকসজ্জায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই স্মৃতিসৌধে কাজ করছেন শ্রমিকরা। ধোয়া পাগলা মশামশি যা আছে গাছের পাতা ফুটা উঠা
শখ উঠাই ফেলাইছি। প্রতি বছরই আমরা এখানে কাজ করি, আর এখানে কাজ করলে আমাদের খুব ভালো লাগে এবং গৌরব করি আমরা এখানে কাজ করে আমরা অনেক মজা পাই। আমরা প্রতি বছর এই স্মৃতিসৌধে লাইট লাগাই। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সহ সর্বস্তরের স্বাধীনতা প্রেমী। সাকিব আল হাসান, RTV। লোডশেডিং থেকে মুক্তির জন্য গড়ে তোলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন এখন মরার উপর খাঁড়ার ঘা। দফায় দফায় সময় বাড়িয়েও উৎপাদনে যেতে না পারা প্রকল্পটিতে নতুন করে খরচ বাড়ছে আরও 26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটির দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ব্যয় বাড়ানোটা হবে অপরাধকে বৈধতা দেয়া। এছাড়াও এই কালক্ষেপণের ঋণের চাপ বাড়ছে বলেও মনে করেন তারা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে 2017 সালে পাবনায় শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু 2400 মেগাওয়াট ক্ষমতার 2 ইউনিটের এই কেন্দ্রের উৎপাদন 2023 সালের মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যায়নি একটিও। এছাড়াও ব্যয়বহুলে প্রকল্পের নির্মাণ কাজের চূড়ান্ত সময়সীমা এখনও অনিশ্চিত। এদিকে দফায় দফায় সময় বাড়ানো রূপপুর প্রকল্পের প্রকলিত ব্যয় বাড়ছে আরও অন্তত 26,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়েছে জানিয়ে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়কে অবগত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ক্যামেরার সামনে কথা না বললেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, ডলার বিনিময়ের মূল্য বৃদ্ধির কারণেই বেড়েছে খরচ। 2016 সালে ডলার বিনিময় হার ছিল 80 টাকা, কিন্তু বর্তমানে ডলারের বিনিময় হার 122 টাকা। ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে। তবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রূপপুর প্রকল্পে শুরুতেই বাড়তি ব্যয় যুক্ত করা হয়েছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়ে গেছে, সেসব অভিযোগ নিষ্পত্তি করা সরকারের জন্য ফরজ ছিল এবং এখনও ফরজ আছে। সেগুলো না করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া, আমি মনে করি ওই সমস্ত অভিযোগকে সুরক্ষা দেওয়ার শামিল। সময় মতো নির্মাণ কাজ শেষ না হয় প্রকল্প খরচ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদ। প্রকল্প যখন প্রথমভাবে প্রাক্কলিত হয়, তারপরে দেখা যায় যে যেহেতু কালক্ষেপণ হয়, এটার ফলে যেটা হয় যে প্রাথমিকভাবে প্রাক্কলিত যে মূল্যটা ধরা হয়, যে ব্যয়টা ধরা হয়, সেটা থেকে কিন্তু পরবর্তীতে এটা আরও বেড়ে যায়। তো এটা একটা তো আমাদের বাজেটের উপরে একটা চাপ পড়ে। অন্যদিকে আর্থিক ঝুঁকি কমাতে মেগা প্রকল্পগুলোতে হেজিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা যদি হেজিং করতাম, যখন 86 টাকা ছিল, যে আগামী 5 বছরে আমি $5 বিলিয়ন খুব বেশি হলে 88 টাকায় নিব, তাহলে আজকে কিন্তু আমাকে 120 টাকা করে চিন্তা করতে হইতো না। 40% ডেপ্রিসিয়েশন টাকার, সেটার যে ইম্প্যাক্ট অন ডেট রিপেমেন্ট, সেই ইম্প্যাক্টটা নিতে হতো না। 1,13,092 কোটি টাকা ব্যয়ে 2016 সালে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে পতিত আওয়ামী লীগ সরকার। তবে আলোচিত বালিশ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগে শুরু থেকেই আলোচনায় ছিল পারমাণবিক প্রকল্পটি। সর্দার রাজীব, RTV, ঢাকা। রাজনৈতিক পরিবেশ ঠিক আছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হওয়া প্রয়োজন বলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মনে করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনও অর্থ মন্ত্রণালয়ে কোনো চাহিদা দেয়নি, যখনই দেবে তা অনুমোদন করা হবে। সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির বিদেশে চিকিৎসার বিষয়ে যে খরচ হচ্ছে তা চাহিদা অনুযায়ী অর্থ মন্ত্রণালয় দিচ্ছে। সাউথ কোরিয়া থেকে কম দামে LNG আমদানি করা হচ্ছে বলে জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।